আপনি এই পারিপার্শ্বিক পরিস্থিতিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, যেখানে নারীরা অনেকাংশেই পিছিয়ে। আপনার মধ্যে এই চিন্তা বা এই ভাবনাটা কখন আসলো যে আপনি একজন উদ্যোক্তা হবেন? একটু আমাদের সাথে শেয়ার করবেন সাবিয়া তানজিম আপু। আসসালামু আলাইকুম। আলোচনা শুরু করার পূর্বে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সকল সম্মানের মালিক, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের আয়োজক তানভীর করিম ভাই সহ তানভীর সুয়ের সকল কলাকৌশলী ও আমার প্রিয় সঞ্চালকদের। প্রতিবন্ধকতা কাটিয়ে নারী উদ্যোক্তাদের সফল হওয়ার গল্প শিরোনামে নারী উদ্যোক্তাদের নিয়ে আজকের প্রোগ্রাম নিঃসন্দেহে বিহার নবাবগঞ্জের উদ্যোক্তাদের জন্য দারুণ এক আয়োজন। আশা করি আমাদের সম্মানিত দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন। শুরুতে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, আমি চেষ্টা করব সেই প্রশ্নের আলোকে আমি আমার প্রতিবন্ধকতা একজন নারী উদ্যোক্তার সফল হওয়ার পেছনে, আমি যদিও নিজেকে এখনো সফল বলবো না, কারণ সফলতা আসলে অনেক বড় ব্যাপক অর্থে আসে। তবু আমি আমার উদ্যোক্তা জীবনের গল্পটা যেহেতু অলরেডি 5 বছর পার হয়ে গিয়েছে, তবু আমি চেষ্টা করব যে আমার এই অল্প সময়ের মধ্যেই প্রতিবন্ধকতা কাটিয়ে আমি কিভাবে আমার উদ্যোগকে সামনে নিয়ে গিয়েছি সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরার। আমার ব্যক্তিগত বিজনেস প্রতিষ্ঠার যাত্রা 2020 সালের করোনাকালীন সময়ে শুরু হলেও আমার বিজনেস প্রস্তুতি ছিল আরো অনেকটা আগে থেকেই। আমার হাজবেন্ডের বিজনেসের সূত্রে বিজনেস সম্পর্কে মোটামুটি ধারণা ছিল আর আগে থেকেই, যার কারণেই আমি বিজনেসের শুরু থেকেই তুলনামূলকভাবে গুছিয়ে করার সুযোগ পেয়েছিলাম। যেটা অনেক ভাই আমাকে প্রশ্ন করলো যে আপনি কিভাবে উদ্যোক্তা হওয়ার প্রয়াসটা পেলেন। মূলত সেখান থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমি আমার হয়তো কিছু প্রতিবন্ধকতা থাকবে, তবু আমিও পারবো, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব। সে কারণেই পণ্যের সোর্সিং সহ প্যাকেজিং, কন্টেন্ট রাইটিং এই বিষয়গুলো নিয়ে আমি স্টাডি শুরু করি, এবং স্টাডি করি আমার উদ্যোক্তা জীবনটা শুরু করি সেই 2020 সাল থেকে। অনলাইন বিজনেসে নারী উদ্যোক্তার জন্য পারিবারিক কিছু বিধিনিষেধ থাকে, যেটাকে আমি আসলে, সেক্ষেত্রে আমারও কিছু বিধিনিষেধ ছিল, যাকে আমি আসলে প্রতিবন্ধকতা বলবো না, বরং আমার কাছে মহান রবের নেয়ামত মনে হয়েছে। বর্তমান সময়ে ক্যামেরার সামনে এসে ভিডিও কন্টেন্ট ব্যাপকভাবে জনপ্রিয় এবং খুবই জরুরি হয় একজন অনলাইন উদ্যোক্তার জন্য। কিন্তু ইসলামিক অনুশাসনে বড় হওয়ায় আমি কখনোই নিজের ফেস সামনে রেখে ভিডিও কন্টেন্ট করিনি, এখনো করি না, যার কারণে একটু ব্যবসায়িকভাবে। সাবিয়া তানজিম, একটু ইন্টারাপ্ট করি, যাই হোক, আসলে ইন্টারাপ্ট করতেই হয়। আপনার ব্যবসা তো আমরা যতটুকু জেনেছি খেজুরের গুড় এবং বগুড়ার দই, এটা আপনার খুব জনপ্রিয় এই ব্যবসা প্রোডাক্টটা, আমি যদি ভুল না জানি। তো আপনার এই বগুড়ার দই যে আপনি আনেন, সেই বগুড়া থেকে আনেন নাকি নিজেই তৈরি করে বগুড়ার ফর্মুলাতে তৈরি করেন? কোনটা করছেন আপনি? না, আমি নিজের ফর্মুলায় বগুড়ার দইটা আসলে নিজের ফর্মুলায় তৈরি করা পসিবল না। আমার উদ্যোগটা আসলে এরকমই ছিল যে আমি দেশীয় পণ্য, মানে দেশের বিভিন্ন এলাকার, শুধু বগুড়ার দই নয়, কুমিল্লার রসমালাই থেকে শুরু করে মানে দেশের বিভিন্ন জেলার যে বিখ্যাত খাদ্য পণ্যগুলো, যেগুলো আমরা চাইলেও দুহারে বসে বা নবাবগঞ্জে বসে আমরা উপভোগ করতে পারি না, চাইলেও বগুড়ায় গিয়ে সেটা সম্ভব হয় না। তো আমার উদ্যোগটা এজন্যই নেওয়া, যেন দোহা নবাবগঞ্জে বসে সবাই যেন সেই এলাকায় পণ্যটা উপভোগ করতে পারেন। তো সেই দিক থেকে আমি নিজে অবশ্যই তৈরি করি না, আমাকে বগুড়া থেকে নিয়ে আসতে হয়, এবং কুমিল্লা রসমালাইটা কুমিল্লা থেকে নিয়ে আসতে হয়। যদিও একজন নারী উদ্যোক্তার কাছে সেটা খুবই চ্যালেঞ্জিং ছিল, আর আমি সেই চ্যালেঞ্জটা সেই 2020 সাল থেকে এখন পর্যন্ত নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। জি সাবিয়া তানজিম, আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমার মানে জানার যে ইচ্ছাটা বা আগ্রহটা, সেটা হচ্ছে যে এইটা আপনার তো এটা একেবারেই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি চাইলেই মানে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন এটাকে আপনি সেফ রাখতে পারবেন না। তাহলে আপনার প্রোডাক্টটা ভালো থাকছে কিভাবে? আপনি যে সুদূর বগুড়া থেকে বা যশোর থেকে আপনি বলছেন রসমালাই আনছেন, হ্যাঁ, এই প্রোডাক্ট আপনার ভালো থাকছে কিভাবে? আসলে এই প্রশ্নগুলো আমার শুরুর দিকে আমার কাস্টমারদের কাছেও ছিল, সবার কাছে আমি একই উত্তর দিয়েছি
এটা আসলে ভালো থাকার যে ব্যাপারটা এটা সবার ভেতরেই আসে এই প্রশ্নটা। যেটা হইছে যে আমার উদ্যোগে আমার গ্রিন শ্যাডো ফুড স্টাফে আমার অলরেডি আ ৩ থেকে ৪ জন স্টাফ আছে যারা বগুড়া থেকে সরাসরি ওখান থেকে আমাদের ঢাকাতে ১ম এ নিয়ে আসছে এবং আ সেখান থেকে দুবারে আসতেছে। তো বগুড়ার দইটা যেটা হয় যে এটা আ দীর্ঘক্ষণ ভালো থাকার ওদের দইটা প্রসেসিং টাই এমন এটা সহজে নষ্ট হয় না। মানে এটা ধরেন ২৪ ঘন্টা ওভার হয়ে গেলেও এটা কিন্তু ভালো থাকে। আর আমাদের আ খুব দ্রুততার সাথে এবং খুব সুন্দরভাবে সেই প্যাকেজিংটা আমরা মেইনটেইন করি। যার কারণে কোন প্যাকেজিংটা খুব ভালোভাবে সেফ ভাবে আমরা কিন্তু নিয়ে আসতে পারি। এটা নষ্ট হয় না ওইভাবে। আচ্ছা, আর ঠিক আছে। এটা আপনার যেটা করতে খেজুরের হয় যে আমাদের সাবিয়া তানজিম, দইটা আমরা বুঝতে আপনি কোয়ালিটি এনশিওর খুব ভালো করছেন আরকি। আপনার কথা থেকে যা বুঝলাম। হ্যাঁ, আ আমি আপনারা কি স্টকে রাখি। প্রি অর্ডার নিয়ে এরপরে কাস্টমারদের মধ্যে যেন একদম ফ্রেশ পণ্যটা দিতে পারি। যার কারণে প্রি অর্ডার নিচ্ছি। আর প্রতি সপ্তাহে আমাদের মালামালগুলো আসে। আর চেষ্টা করি যে ৪৮ ঘন্টার মধ্যে সেগুলা ডেলিভারি করে দেওয়ার। জি। আর সাবিয়া তানজিম, আমাদের দোহার নবাবগঞ্জ সারা বাংলাদেশের একটা ঐতিহ্য হচ্ছে শীতের পিঠা। তো শীতের পিঠার জন্য স্বভাবতই গুড় খুব প্রয়োজনীয় জিনিস। সেক্ষেত্রে আপনার গুড়টা আপনি কোন জায়গা থেকে কালেক্ট করছেন? আমাদের উত্তরবঙ্গের গুড়ও খুব বিখ্যাত। এদিকে আমাদের যশোরের গুড়ও কিন্তু ভালো। আপনি কোথা থেকে কালেক্ট করছেন? ধন্যবাদ ভাইয়া প্রশ্নের জন্য। আমাদের আ গ্রিন শ্যাডোর অন্যতম একটি পণ্য সিজনাল ফল এবং সিজনাল যেই আ শীতের যে খেজুরের গুড়টা, সেটার জন্য সবচেয়ে বিখ্যাত যে জেলাগুলো তার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে রাজশাহী এবং আমরা শুধু রাজশাহী থেকেই কিন্তু এই গুড়টা তৈরি করে আনতেছি। আমাদের গ্রিন শ্যাডোর একজন স্টাফের বাড়ি আছে ওখানে রাজশাহীতে। তো সেখান থেকেই আমরা গুড় তাদের মাধ্যমে অলরেডি এবছরও আমাদের ৩ জন স্টাফ সেখানে আ অবস্থান করেছেন এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর তাদের মাধ্যমে আমি কিন্তু এখানে নিয়ে আসি দোহার নবাবগঞ্জে। জি, ধন্যবাদ সাবিয়া তানজিম। আপনার কাছে আমার আ একটু শেষ প্রশ্ন এবং জানার জন্য করা যে আপনার এই পরবর্তীতে মানে আপনার কার্যক্রম কি হবে? আপনি যে নিজেকে একজন সফল উদ্যোক্তা ভাবছেন, আপনার সাথে অন্য আর ১০ জন যারা আপনার কম্পিটিটর বা আপনার আ পাশাপাশি যারা একই ধরনের ব্যবসা করছে, তাদের সাথে আপনার প্রোডাক্টের পার্থক্যটা কি? কোয়ালিটির পার্থক্য কি মনে করছেন আপনি? এবং সেই সাথে আপনার ভবিষ্যৎ ব্যবসার পরিকল্পনা কি? মানে ব্যবসাকে আরেকটু এক্সপান্ড করার প্ল্যান আছে? নাকি এইভাবেই থাকবেন? অবশ্যই আমার প্ল্যান আছে এবং প্রত্যেকটা উদ্যোক্তারই এটা থাকে এবং থাকা উচিত। তো আমি মনে করি যে আমি যেভাবে চ্যালেঞ্জিং নিয়ে কাজ করতেছি এবং আমাদের অসংখ্য কাস্টমারের রিভিউ আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে। আমার মনে হয় যে আমি পেরেছি এবং আরো পারবো। তো আমাদের অলরেডি কিন্তু আমি ১ম দিকে শুধুমাত্র দোহার নবাবগঞ্জ ছাড়া ঢাকাতেও কিন্তু ডেলিভারি করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আমাদের পণ্য পৌঁছে যাচ্ছে। আর আ আমি এজন্য এটা সিউরিটি করতে পারি যে আমি ব্যবসার ১ম থেকেই আমি একটা জিনিস মাথায় রেখেছি যে আমার সেল কম হবে। কিন্তু আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করব না। এবং এখন পর্যন্ত সেটা সম্ভব। এর জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ নিজে রেখে দাও কিন্তু হলেও আ কাস্টমারদের সার্ভিসটার ব্যাপারে সবসময় সজাগ থেকেছি। আর এই ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি। যেহেতু আমি নিজে একজন উদ্যোক্তা, আমি জানি ডেলিভারি প্রসেসটাও কিন্তু একজন উদ্যোক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা দোহার নবাবগঞ্জের উদ্যোক্তারা প্রতিনিয়ত এই একটা জিনিসের মধ্যে প্রতিবন্ধকতাই আমি বলব যে ডেলিভারি সার্ভিসটার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি আমার উদ্যোগে গ্রিন শ্যাডো এক্সপ্রেস নামে একটা ডেলিভারি সার্ভিস অলরেডি চালু করেছি। যেখানে আমাদের দোহার নবাবগঞ্জের উদ্যোক্তারা আমাদের দোহার নবাবগঞ্জ, শ্রীনগর ৩ থানার মধ্যে যেন ডেলিভারি গুলা ডোর টু ডোর ডেলিভারি করতে পারে। তো সেটা আমার ভবিষ্যৎ পরিকল্পনার একটা অংশ ছিল। এখন অলরেডি সেটা আমি বাস্তবায়ন করেছি এবং সামনে চিন্তা আছে যে আমার ডেলিভারি সার্ভিসটাকেও আরো বড় করব এবং আমার বিজনেসটাকেও ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার অনেক রিকোয়েস্ট আসে যে প্রবাসী আ কাস্টমার যারা আছেন তারা অনেক রিকোয়েস্ট করেন যে, "আপু আপনার খাবারগুলো আমাদের দেশে সবাই পাচ্ছে বাট আমরা প্রবাসী বসে বসে পাচ্ছি না। এখানে কেন ডেলিভারি করছেন না?" তো আমার আ ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমাদের পণ্যগুলো বাংলাদেশ ছেড়েও যেন অন্যান্য দেশে
বাহিরের রাষ্ট্রগুলোতে আমরা ডেলিভারি করতে পারি। ইনশাআল্লাহ আশা ধন্যবাদ করি। সাবিয়া তানজিম। ধন্যবাদ। জি। আমি এখন আপনাকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা আপনি একজন নারী উদ্যোক্তা সেই সাবিয়া তানজিমকে না, আমি একজন নেত্রী সাবিয়া তানজিমকে একটা প্রশ্ন করতে চাই। যে জি। আপনি তো মানে দোহার নবাবগঞ্জে ১ম কোন নারী যে একটা নারী সংগঠন এবং নারী অধিকার প্রতিষ্ঠা কর্মী হিসেবে কাজ করেছেন এবং একটা সংগঠনও তৈরি করেছেন। দোহারে তো অনেক সংগঠন ছিল। আপনার কেন আলাদা নিজে মানে মনে হলো যে নিজে একটা প্রতিষ্ঠান করা দরকার, একটা সংগঠন করা দরকার? কেন এটা মনে হলো? একটু সংক্ষেপে একটু উত্তর দিবেন। ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য। আসলে দুহার নবাবগঞ্জের সচেতন যারা নারী সমাজ আছে তাদের আকাঙ্ক্ষা ছিল একটি নারী সংগঠনের। আমি অনেকদিন ধরেই বিভিন্ন নারীদের সাথে একত্রিত করে আমি তাদের কাছ থেকে সেই আকাঙ্ক্ষাটা জেনেছি এবং সেই লক্ষ্যে আমি আমার সংগঠনটা প্রয়োজনীয়তা অনুভব করেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে দোহার নবাবগঞ্জের নারীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে অলরেডি। দোহার নবাবগঞ্জের সকল দলমত নারীদের দলমতের বাহিরে নারীদের ঐক্যবদ্ধ করে দোহার নবাবগঞ্জের উন্নয়নে অবদান রাখার প্রয়াসেই আমাদের সংগঠনের আত্মপ্রকাশ করা। দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি কিন্তু একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও নারী উন্নয়নমূলক সংগঠন। দোহার নবাবগঞ্জের নারীদের আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও নারী সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দোহার নবাবগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করার লক্ষ্যে দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। দোহার জি, নবাবগঞ্জে অসংখ্য সংগঠন আছে আমি সেটা জানি। বাট স্বেচ্ছাসেবী সংগঠন শুধুমাত্র নারীদের কল্যাণ নিয়ে কাজ করার মতো কোনো সংগঠন আমাদের চোখে পড়েনি। যেটা আমার কাছে মনে হয়েছে বা আমাদের সংগঠন